ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের আমরা যে অধ্যায়টা নিয়েছি সেটা হলো ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। কোষে দেখি 15.1। এই অধ্যায়ের এমসিকিউ এবং এসএ টাইপ যে প্রশ্নগুলো আছে সেইগুলো আজকে আমরা সমাধান করব। সেটার দাগ নম্বর হলো, দেখো বইটা দেখো, বইটা পাশে রাখবে, তাহলে সুবিধা হবে। 19 আর 20, 19 আর 20, 15.1-এর কোষে থেকে 15.1-এ 19-20 এই দুটো দাগ আজকে আমরা কমপ্লিট করব। দেখো, প্রথম যে অঙ্কটা আছে 19-এর 1-এর দাগে, এর আগে বলি তোমাদের এর আগের যে অধ্যায়গুলো আছে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য যেগুলো, তার ভিডিও আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যদি দেখে না থাকো ওইগুলো দেখে নিও। আর আমরা হয় আই বাটনে, ডান দিকের আই বাটনে, বা এই ভিডিওর শেষে দিয়ে দেবো প্লেলিস্ট আকারে, সেটা তোমরা দেখে নিতে পারো। দেখো, তাহলে এখানে 19-এর 1-এর দাগে যে অঙ্কটা আছে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হলো এ, ক্ষেত্রফল কত সেটা বার করতে হবে। আর এর দাগে আছে 288, বির দাগে 144, সির দাগে 72 বর্গ সেমি, আর ডির দাগে 18 বর্গ সেমি। ঠিক আছে, যে এইগুলোর উত্তর তো তোমরা জানো, এগুলোর শুধু উত্তরটা লিখে দিলেই হয়। ঠিক আছে, কিন্তু তার জন্য তো করতে হবে, তো জানতে হবে কীভাবে হলো, সেই পদ্ধতিটা আমরা এখানে করে দিচ্ছি। ঠিক আছে, যদি এই অঙ্কটা এইভাবে না দিয়ে, মানে এমসিকিউ আকারে না দিয়ে, যদি সংক্ষিপ্ত উত্তরদায়ী প্রশ্ন আকারে, মানে 2 নম্বরের প্রশ্ন দিয়ে দেয়, তখন তো করতেই হবে, তাই তো? তখন তো আর সঠিক উত্তর লিখে দিলে হবে না। তাহলে সেইভাবেই আমরা এখানে করে দেবো। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা জানো, এই ধরনের যে ভিডিওগুলো আমরা করি, আমরা এইভাবেই করে দিই। ঠিক আছে, আচ্ছা, যারা নতুন তাদেরকে বলে দিলাম। তাহলে চলো, প্রথম যে অঙ্কটা কীভাবে করবো দেখে নাও। বলেছে, তাহলে আমরা জানি কি, যে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য আমাদের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি আমাদের জানতে হবে। কর্ণের দৈর্ঘ্য সূত্রটা হচ্ছে কি, √2 × বাহুর দৈর্ঘ্য, তাই তো? তা আমি যদি বাহুর দৈর্ঘ্য এ ধরে নিই, তাহলে a√2 হবে তার কর্ণের দৈর্ঘ্য। তা সেটা আমরা লিখে দিয়েছি এখানে, আমরা জানি বলে। আমরা যদি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য a√2 সেমি, এখানে সেমি কেন নিলাম, এককটা যেহেতু প্রশ্নতে সেমি আছে তাই এখানে সেমি ধরে নিলাম। ঠিক আছে, প্রশ্ন যেমন থাকবে সেরকম এককটা নেব, তাই সেমি। তাই বলে দিলাম a√2, যেখানে এটা কি, এখানে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো a সেমি। ঠিক আছে, তাহলে হয়ে গেল। শর্তানুসারে বলেছে তো কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 12√2, তাহলে a√2 সমান 12√2, তাহলে এখান থেকে a সমান কত পেয়ে যাবো, 12 পেয়ে গেলাম। তাহলে তারপরে কী বলেছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করো। তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, মানে ক্ষেত্রফল কত, তার হোল স্কোয়ার হয়ে যাবে, ওটার স্কোয়ার 12 স্কোয়ার, তার মানে 144 বর্গ সেমি। ঠিক আছে, আচ্ছা চলো, তাহলে উত্তরটা হবে বিদ্যা। আর পরবর্তী যে অঙ্কটা আছে দেখো, বলেছে বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 বর্গ একক, তাহলে a1:a2 কত হবে বার করো। 4টে অপশান দেওয়া আছে, 1:2, 2:1, 1:4 আর 4:1। কী হবে চলো দেখে না যাক। দেখো কীভাবে করবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে a1 বর্গ একক, তাই তো ক্ষেত্রফল। তার অতএব বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হবে, প্রতিটা বাহুর দৈর্ঘ্য কী হবে, ওর √2 হয়ে যাবে, মানে a1-এর রুট হয়ে যাবে, তাই তো? বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা হয় তার বাহুর দৈর্ঘ্য পেতে গেলে সেটাকে আমরা যদি বর্গমূল বার করি সেটাই পেয়ে যাবে। তাহলে যেহেতু বাহুর দৈর্ঘ্য স্কোয়ারটা তো তার হয়, ক্ষেত্রফল হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য পেতে গেলে ওর বর্গমূল বার করলে পেয়ে যাবে, ক্ষেত্রফলের বর্গমূল। তার ক্ষেত্রফল বর্গমূল করলে √a1 হবে, এটাই হয়ে যাবে তার বাহুর দৈর্ঘ্য। তাই যদি হয়, পরে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাহলে বর্গক্ষেত্রে তাহলে কর্ণ দৈর্ঘ্য পেয়ে যাবো। কর্ণ দৈর্ঘ্য মানে কি, বাহুর দৈর্ঘ্য × √2, তাহলে কর্ণের দৈর্ঘ্য হয়ে গেল √a1 × √2 একক। ঠিক আছে, তাহলে অতএব বর্গক্ষেত্রের কর্ণের উপরে যে বর্গক্ষেত্রটা তৈরি হবে তার বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই ওইটা হবে, যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যা, সেই জন্য তার যে ক্ষেত্রফল কী হবে, ওর স্কোয়ার হয়ে যাবে। সেই জন্য দেখো, বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে, ক্ষেত্রফলটা হবে ওই যে কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার, কর্ণের দৈর্ঘ্যটা √a1 × √2 তার হোল স্কোয়ার, মানে কত, 2a1 বর্গ একক। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এবার আমরা যেটা করবো দেখো, তাহলে শর্তানুসারে কী পাচ্ছি, যে 2a1 বর্গ একক সমান a2, ওটা তো বলে দিয়েছে, ও অঙ্কের মানে বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটার তো মান বলে দিয়েছে a2, তাহলে 2a1 সমান হয়ে গেল, তো কত, 2a1 সমান a2 হয়ে গেল। সেখান থেকে a1/a2 মানে 1/2,
তাহলে অতএব কী পেয়ে গেলাম A1:A2 মানে 1:2। তাহলে উত্তরটা কোনটা হবে? উত্তরটা হবে এর দাগ। ঠিক আছে, এবার পরবর্তী অঙ্কটা দেখো, বলেছে 6 মিটার লম্বা আর 4 মিটার চওড়া একটি আয়তকার জায়গা 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে টালি লাগবে কতগুলো? মানে 1200, 2400 না 600 না 1800 টালি লাগবে, সেটা বার করতে হবে। এখানে একটা দেখো খুব ইন্টারেস্টিং ব্যাপার এখানে দিয়েছে, যে 2 ডেসিমিটার বর্গ টালি, তাহলে টালির ক্ষেত্রফলটা কত? 2 ডেসিমিটার বর্গ। এর অর্থ কি? অর্থ হলো যে 2 ডেসিমিটারের বর্গ করব, বর্গ করলে কত হয়? 2 × 2 মানে 4 বর্গ ডেসিমিটার। তা বোঝা গেল, তাহলে টালির ক্ষেত্রফলটা হলো, যেটা এটা ব্যবহার করছি তার ক্ষেত্রফল 4 বর্গ ডেসিমিটার। ঠিক আছে, তাহলে এবারে আমার আয়তকার জায়গা ক্ষেত্রফলটা বার করে নিতে হবে। আয়তকার জায়গা দৈর্ঘ্য দেওয়া আছে 6, প্রস্থ 4 মিটার, তার ক্ষেত্রফল কত? 4 × 6 × 4 মানে কত? 24 মানে 24 বর্গ মিটার। আর 24 বর্গ মিটার ওটাকে আমাকে ডেসিমিটারে নিয়ে যাবো, বর্গ ডেসিমিটারে নিয়ে যাবো, নিয়ে করবো। দেখো কীভাবে করা হয়েছে। প্রথমে 6 মিটার লম্বা 4 মিটার চওড়া আয়তকার জায়গার ক্ষেত্রফল হচ্ছে 6 × 4 বর্গমিটার হয়ে গেল। এবার 6 × 4 বর্গমিটারটাকে আমাকে ডেসিমিটারে নিয়ে যাবো, কারণ সবগুলোকে একই এককে নিয়ে যেতে হবে। তাই আমি ডেসিমিটার নিয়ে যাচ্ছি, মানে ছোটো এককে নিয়ে যাওয়াটাই সুবিধা, কারণ গুণ করতে হয়, বড় এককে নিয়ে গেলে ভাগ করতে হয়, তাই করা হলে। বর্গ ডেসিমিটার নিয়ে গেলে দেখো 1 মিটার মানে কত? 10 ডেসিমিটার। তার বর্গমিটার মানে কি? 1 মিটার × 1 মিটার, তার মানে 10 ডেসিমিটার × 10 ডেসিমিটার, তার মানে কত হয়ে যায়? 10 × 10 মানে 100 বর্গ ডেসিমিটার, তাই তো? সেখানে তাহলে 2400 বর্গ ডেসিমিটার পেয়ে গেলাম। এবার টালি ক্ষেত্রফল কত? 2 ডেসিমিটার বর্গ মানে 4 বর্গ ডেসিমিটার, তাই তো? তাহলে আমরা কতগুলো টালি লাগাতে হবে সেটাকে করতে গেলে আমাকে ওর ক্ষেত্রফলকে এটাতে ভাগ করতে হবে। তাহলে প্রদত্ত আয়তকার জায়গাটি ওই টালি দিয়ে বাঁধাতে মোট টালি লাগবে কত? ওই ক্ষেত্রফলকে টালি দিয়ে ভাগ করতে হবে, তাই তো? টালির ক্ষেত্রফল দিয়ে টালি ক্ষেত্রফলে ভাগ করলে আমরা পেয়ে যাব কতগুলো টালি লাগবে। সেখান থেকে পেয়ে গেলাম 600টি টালি লাগবে। তার উত্তর হয়ে গেল সিদ্ধা। বুঝে গেল? কেননা একটা টালি যদি বসাই তাহলে কতটুকু জায়গা লাগবে? 4 বর্গমিটার। তাহলে কতগুলো টালি বসালে 2400 লাগবে, তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে পেয়ে যাবো, তাই তো? তাই করা হয়েছে। এর পরবর্তী যে অঙ্কটা দেখো, যে 4-এর দাগে যেটা আছে, যে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে S এবং R দেওয়া হয়েছে। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, ঠিক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক। সমান পরিসীমা বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের পরিসীমা একই দেওয়া আছে, আর তাদের ক্ষেত্রফল দেওয়া আছে, একজনের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল S আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল R। তাহলে S আর R এর মধ্যে কী সম্পর্ক সেটাই বার করতে হবে। এখানে 3টে অপশান দিয়েছে, S সমান R, S গ্রেটার দেন না S লেস দেন R। চলো কীভাবে করব দেখে না। ধরে নিয়েছি প্রথমে বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য A একক এবং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে B ও C একক। ঠিক আছে, B একক আর C একক ধরে নেওয়া হয়েছে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা দৈর্ঘ্য কত? 4A একক। ঠিক আছে, আর ওইদিকে ক্ষেত্রফলটা কত হবে? A² বর্গ একক। আর আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে B + C একক। ঠিক আছে, ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য × প্রস্থ মানে BC বর্গ একক। ব্যাস, এবারে কি বলে দেওয়া আছে? শর্তটা দেওয়া আছে কি, যে তাদের পরিসীমাটা সমান, তার মানে 4A × 2 × B + C, তাই তো? এখান থেকে যেটা আমরা পাবো, আর শর্ত কী দেওয়া আছে? S সমান, শর্ত অনুযায়ী S সমান A², তাই তো? এসটা তো ক্ষেত্রফল বলে দেওয়া ছিল, তাহলে S সমান A² আর R সমান BC। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, 4A থেকে যেটা পাচ্ছি 4A সমান 2BC, এখান থেকে পাচ্ছি A সমান B + C/2। ঠিক আছে, B + C/2। তাহলে দেখো, তাহলে S সমান কী পাবো? S সমান পাবো B + C/2 হোল স্কোয়ার। S সমান তো A², ঠিক আছে, B + C/2 হোল স্কোয়ার। আর ওইদিকে R সমান যেটা পাবো, R সমান কী পাচ্ছি দেখো? BC, তো R সমান পাচ্ছি কি? BCর এবারে সেই সূত্রটা, EABর সূত্রটা কি? EABর সূত্র ছিল A + B/2 - A - B/2 হোল স্কোয়ার। তাহলে তো A + B/2 হোল স্কোয়ার - A - B/2 হোল স্কোয়ার, তাই সেটাই লাগানো হচ্ছে। BC মানে কি? B + C/2 হোল স্কোয়ার - B - C/2 হোল স্কোয়ার। এবার দেখো, এই S আর R এর মধ্যে কী বড় কেউ ছিল, বিচার কীভাবে হবে? আরটা মানে হচ্ছে এখানে যে রাশিটা এখানে ধরো সেই রাশিটা আছে, তার মানে এই রাশিটা যাই হোক, ধরো এই রাশিটার মান হচ্ছে 10। ঠিক আছে, তাহলে আটটার মান কি? ওই একই রাশি থেকে কোনো একটা সংখ্যা বিয়োগ দিলে সেটা, তাহলে নিশ্চয়ই আটটা তাহলে এস থেকে ছোটো। ধরো এটা যদি 10 হয়, তাহলে এটা তাহলে কত হবে? 10 থেকে কোনো একটা সংখ্যা আবার বিয়োগ দিতে হবে, তাহলে সামথিং কমে যাবে, কিছুটা কমে যাবে, তো তাহলে কমে যাবে মানে তাহলে আটটা তাহলে এস থেকে ছোটো। তাহলে এখানে কী হবে? S লেস দ্যান R। ঠিক আছে, তাহলে উত্তরটা কী হয়ে যাবে?
এসটা এখানে বড়, মানে এসটা বড় হবে, এস লেস দেন এস গ্রেটার দেন আর, আরটা ছোটো, আর লেস দেন আর হবে, আর লেস দেন এস, ঠিক আছে। তাহলে এস গ্রেটার দেন আর, তাহলে এখানে হয়ে যাবে এস গ্রেটার দেন আর, মানে উত্তরটা হয়ে যাবে কি, যে বিদ্যাটা, ঠিক আছে, বুঝে গেল। ব্যাস, এবার চলো পরবর্তী যে অঙ্কটা আছে। পরবর্তী অঙ্কটা হলো একটা কর্ণের দৈর্ঘ্য, মানে 5-এর দাগের অঙ্কটা, 19-5, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 62.5 বর্গ সেমি, বলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি বার করে। কোনো অসুবিধা নেই, 4টে অপশানে দেখো। কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ ধরে নেওয়া হয়েছে, ধরে নিয়েছি এ সেমি আর বি সেমি, ঠিক আছে, যেহেতু ওখানে সেমি আছে বলে সেই জন্য বি সেমি ধরে নেওয়া হলো। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কী হয়, সূত্রটা হলো এই কর্ণের দৈর্ঘ্য কি, √, এস মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাই তো, এটাই হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে এইটা হচ্ছে সেমি। তোমরা যদি এই সূত্রগুলো কোথাও না পাও, তাহলে কিন্তু আমাদের চ্যানেলে, এই চ্যানেলে তোমাদের শর্টস ভিডিও এগুলো আপলোড করা হচ্ছে, দেখবে সেখানে সূত্র, বিভিন্ন সূত্র তোমার ম্যাথে যা সূত্র হয়, বীজগণিতে যা হয়, পাটিগণিতে যা সূত্র হয়, আর জ্যামিতির যা সূত্র হয়, পরিমিতির যা সূত্র হয়, এই সূত্রগুলো ধীরে ধীরে আমরা আপলোড করছি আস্তে আস্তে, ঠিক আছে, ওগুলো আমরা আপলোড করছি। অলরেডি তোমাদের বর্গক্ষেত্র আর বর্গক্ষেত্র চতুর্ভুজের যেসব সূত্রগুলো আছে, বর্গক্ষেত্র, সামান্তরিক, তারপরে রম্বস, এদের ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণের দৈর্ঘ্য কী কী হয়, সূত্রগুলো কী, সবগুলো আপলোড করা হয়ে গেছে, তোমরা ওগুলো দেখে নিতে পারো, ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে। চলো তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হচ্ছে এবি বর্গ সেমি, ঠিক আছে। তাহলে এবারে দেখো সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করবো এবারে। তাহলে শর্তানুসারে কী হবে, কর্ণের দৈর্ঘ্য তো বলে দেওয়া আছে 10, তাহলে √² প্লাস বি স্কোয়ার সমান 10 একক, আর এবি ক্ষেত্রফল সমান 62.5। সেখান থেকে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হবে, 100, মানে এটা আমরা বর্গ করলাম, এই দিকটা দেখো, এটা এখানে লিখে নেবে বর্গ করে, বলে ডান দিকে লিখে নিতে পারো বর্গ করে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সমান হয়ে গেল 100। আর সেখান থেকে দেখো আমরা কি জানি আবার, যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই তো, সেই সূত্রে অ্যাপ্লাই করেছি। তাহলে সেটা সমান এখান থেকে এখানে লিখতে পারো, আমরা জানি এ প্লাস বি সমান এটা, ঠিক আছে, এখন না লিখে লিখবে আমরা জানি, কথাটা লিখে এটা। তাহলে সেখান থেকে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বসে যাবে, আর এ বির মানটা বসে যাবে, বসে গেলে এই মানটা পেয়ে যাবো, এ প্লাস বি স্কোয়ার মানে এটা কত পাচ্ছি, 225, মানে সেখান থেকে এ প্লাস বি, শুধু এ প্লাস বি কত পাচ্ছি, √225, তাই তো, √225 মানে কত, যেহেতু এ বি ধনাত্মক, তাহলে প্লাস মানটা নেবো শুধু, তাহলে প্লাসটা এটা নিয়ে না তো মাইনাসটাও নিতাম, তাহলে প্লাসটা প্লাস √, এটা আর এটা মানে কত, 15, ঠিক আছে, এ প্লাস বি ধনাত্মক, তার এটা মানে হচ্ছে 15। তাহলে অতএব আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি, এ প্লাস বি তো ওদের সমষ্টি কত পেয়ে গেলাম, 15 সেমি, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার পরবর্তী অঙ্কটা বলেছে একটা বর্গক্ষেত্রের 20 একটা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10 সেমি বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো বাহুর দৈর্ঘ্য 10 সেমি, 10 সেমি নয় 10% বৃদ্ধি করলে, ঠিক আছে, 10% যদি বৃদ্ধি করা হয় বাহুর দৈর্ঘ্য, তার বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, অর্থাৎ কি বৃদ্ধি করলে, অর্থাৎ কি 10% বৃদ্ধি করার অর্থ কি, অর্থ হলো যে বাহুর দৈর্ঘ্য যদি আগে 100 থাকে, এখন কত হবে, 110 একক। তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 100 একক থেকে 110 একক হলে বৃদ্ধি করলে, অর্থাৎ 10 বৃদ্ধি করলে তার অর্থ হলো যে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 100 একক থেকে 110 একক হলে তার ক্ষেত্রফলের বৃদ্ধি কত হবে, ক্ষেত্রফল তাহলে আগে ছিল 100 স্কোয়ার, এখন হবে 110 স্কোয়ার, তাহলে বৃদ্ধিটা কত, 110 স্কোয়ার থেকে 100 স্কোয়ার বিয়োগ দিতে হবে, তাই তো, তাই করা হয়েছে, দেখো বিয়োগ দেওয়া হয়েছে। বিয়োগ দিলে দেখো তোমরা একটু বুদ্ধি করে, আমি যখন এখানেও করেছি, এখানে সূত্র ভেঙে নিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করেছি, তোমরা যদি সেই সূত্র না ভাবো, তাহলে কিন্তু এই গুণফলটা অনেক বড় হয়ে যাবে, এটাও অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, এইভাবে কিন্তু ভেঙে করে, যখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম ফর্মুলায় চলে আসবে, তখন কিন্তু সেই গুণগুলো সরাসরি না করে এইভাবে ভেঙে করবে। তাহলে 110 × 100 110 প্লাস 100 কত হয়, 210, এটা এখানে বের করলে 10, 210 × 10, তার মানে এটা এত বর্গ একক হয়ে গেল। তোমরা এটা 2100 লিখে নিতে পারো বা এইভাবে রাখতে পারো, কারণ এটা কাজে লাগবে আবার। তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি করতে হবে, তাহলে এবারে শতকরা বৃদ্ধি কী হবে, দেখো শতকরা বৃদ্ধি যেটা আসবে, শতকরা বৃদ্ধি মানে কি, শতকরা বৃদ্ধি মানে হচ্ছে যে বৃদ্ধি বাই নিচে প্রাথমিক যে ক্ষেত্রফলের বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100, এটা হলো শতকরা। যে কোনো শতকরা বৃদ্ধি বা শতকরা হ্রাস হিসাব করতে গেলে তার সূত্র হলো এইটাই, ঠিক আছে, যদি না জানো জেনে নাও।
তাহলে শতকরা বৃদ্ধি বা শতকরা হ্রাস বা শতকরা কোনো কিছু বার করতে বললে সেখানে এখানে যেমন শতকরা বৃদ্ধি এটার সূত্রটা হচ্ছে উপরে বৃদ্ধিটা হবে, উপরে বৃদ্ধি, নিচে প্রাথমিক যে ক্ষেত্রফলে যায় প্রাথমিক ক্ষেত্রফল, ঠিক আছে। ক্ষেত্রফল যেহেতু এটা ক্ষেত্রফলের বৃদ্ধি, তাই এখানে ক্ষেত্রফল উপরে যে এটা যত ক্ষেত্রফল বেড়েছে সেইটা বৃদ্ধিটা, ক্ষেত্রফল বৃদ্ধি, নিচে প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100, এটা হয়ে গেল শতকরা বৃদ্ধি, ঠিক আছে। এই হচ্ছে সূত্র। এবার কাটাকাটিগুলো যেটা আসবে 21, তাহলে উত্তরটা হয়ে গেল 21, ঠিক আছে। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে, দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি আর প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে, মানে বৃদ্ধি না হ্রাস পাবে সেটা বার করতে হবে, ঠিক আছে। এবং কতটা বৃদ্ধি বা হ্রাস পাবে। দেখো আমরা ধরে নিয়েছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a একক, প্রস্থটা হলো b একক। তাহলে আয়তক্ষেত্রের এই দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে আয়তক্ষেত্রটির নতুন দৈর্ঘ্য প্রস্থ কত হবে? নতুন দৈর্ঘ্য প্রস্থ কী হবে? দেখো নতুন দৈর্ঘ্য হয়ে যাবে a প্লাস 10 ইন্টু এ প্লাস এ ইন্টু 10/100, তাহলে 10a/100 একক সমান কত? 11a/10 একক, এটা পেয়ে গেলাম। আর ওইদিকে হ্রাস বলেছে, তাহলে b থেকে কমে যাবে, তাহলে b মাইনাস b ইন্টু 10/100, তার মানে 9b/10 একক, বোঝা গেল? এটাই পেয়ে গেলাম। তাহলে দৈর্ঘ্য বস্তু পেয়ে গেলাম। তাহলে আয়তক্ষেত্রটির যে পুরানো ক্ষেত্রফল কত ছিল, পুরানো ক্ষেত্রফল কত? ab, আর নতুন ক্ষেত্রফল কত হবে? নতুন ক্ষেত্রফল হবে তাহলে ওইটা গুণ 11a/10, আর ওইদিকে 9b/10 গুণ করলে কত হয়ে যাবে? 99ab/100 বর্গ একক। আর ওইদিকে পুরানোটা ছিল কত? ab বর্গ একক। তাহলে বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? দেখো ab ইন্টু 99/100 আর এটা ab, এর মধ্যে কোনটা বড় বলো তো? বড় কিন্তু বড়টা অবশ্যই কোনটা? দেখো এবির সঙ্গে গুণ আছে কি? 99/100, 99/100 এর একের থেকে ছোটো না বড়? একের থেকে ছোটো, তাহলে অবশ্যই ওইটা ছোট, মানে 99ab/100 ওইটা এবির থেকে ছোটো, বুঝা গেল? এইভাবে কিন্তু বিচারটা করবে। এই এবির থেকে ওটা ছোটো, তাহলে এখানে কী পাবে? এখানে তাহলে কী পেয়েছে? হ্রাস পেয়েছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হ্রাস পেয়েছে। তাহলে কতটা হ্রাস পেয়েছে? দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পাবে হচ্ছে এবি থেকে বিয়োগ দেবো 99ab/100, বিয়োগ করলে কত? ab/100 বর্গ একক, এটা হলো হ্রাস। তাহলে এবার শতকরা হ্রাস কত হবে? শতকরা হ্রাসটা হবে ওই হ্রাস মানে ক্ষেত্রফলের হ্রাস বা প্রাথমিক ক্ষেত্রফল কত ছিল? ab, তাই তো। আর হ্রাস পেয়েছে কত? ab/100, ab/100/ab ইন্টু 100, তার সেটা করলে কত দাঁড়ায়? দেখো ab কেটে যাবে, 100 তো নিচে চলে আসবে, মানে এই 100টা নিচে আসবে, এটা তো উপরে, ঠিক আছে। তাহলে 100 ও 100 কেটে যাবে, তারপরে থাকবে 1, তাহলে এটা হয়ে গেল 1। তাহলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি মানে শতকরা হ্রাস হলো 1। এখানে কিন্তু 1% লিখবে না, আগের অঙ্কটাও তাই, শতকরা ক্ষেত্রে 1% কখনো লিখবে না, তাহলে ভুল হয়ে যাবে। আমি এখানে যেহেতু শতকরা আগে শতকরা কথাটা আগে বলে দিচ্ছি, সেই জন্য এখানে পার্সেন্ট কখনো লিখবে না, 1 লিখবে শুধু, ঠিক আছে। আগের অঙ্কটার ক্ষেত্রেও তাই, সেখানে শতকরা বললে, যদি শতকরা কথাটা না বলো তাহলে এখানে পার্সেন্টটা লিখতে পারো, ঠিক তখন লিখতে হবে অবশ্যই, ঠিক আছে। এটা তো ব্যাপার। ব্যাস, তার পরবর্তী অঙ্কটা দেখো, 3 নম্বর যে অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা বলেছি একটা আয়তক্ষেত্রে কর্ণদৈর্ঘ্য 5 সেমি আর কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি, তা আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত? এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের একটু ছবি আঁকতে হবে, ঠিক আছে। ছবি আঁকলে দেখবে সহজে বুঝতে পারবে। একটা আয়তক্ষেত্র বলেছে, আয়তক্ষেত্রে দুটো কর্ণ, এবার কর্ণের ছেদবিন্দু থেকে, দেখো এই কর্ণের ছেদবিন্দু, সেই ছেদবিন্দু থেকে যে কোনো একটা প্রস্থ, এই প্রস্থ, এটাও তো প্রস্থ, যে কোনো একটা প্রস্থের উপর এই লম্বটা নেওয়া হয়েছে। লম্ব দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেমি, আর এটা তো বলে দে, আর এটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাই তো। কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে, কিন্তু এই দুটো দৈর্ঘ্য দেওয়া নেই। এটা কথা হবে, দেখো আমরা কি জানি যে কর্ণদ্বয় আয়তক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে কি সমাদ্বিখণ্ডিত করে। তার মানে কি, এখান থেকে এইটুকু যা দৈর্ঘ্য, এখান থেকে এইটুকু তাই দৈর্ঘ্য, দুভাগে ভাগ করে সমাদ্বিখণ্ডিত, মানে দুটো খণ্ডে ভাগ করে সমান খণ্ডে। তাহলে যদি তার কর্ণের দৈর্ঘ্য 5 সেমি হয়, তাহলে এটা নিশ্চয়ই 5/2 সেমি হয়ে যাবে, তাই তো। 2 ভাগ হবে 5/2 সেমি, তাই লেখা হয়েছে এখানে। সেইটুকু এখানে লিখে দিতে হবে। এই যে ছবিটা এঁকেছি, কী এঁকেছি সেটা একটু লিখে দিয়েছি। দেখো ধরি এবিসিডি আয়তক্ষেত্রে কর্ণদ্বয় এসি ও বিডি এর ছেদবিন্দু পি থেকে আয়তক্ষেত্রের একটা প্রস্থ এডি এর উপর অঙ্কিত লম্ব হলো পিকিউ, যা করেছে সেটাই, ঠিক আছে।
প্রদত্ত কী দেওয়া আছে, এসি সমান বিডি, এসি বিডি তো কর্ণ, তার এই সমান বিডি সমান 5 সেমি দেওয়া আছে, মানে কর্ণ দৈর্ঘ্য 5 সেমি দেওয়া আছে। এবং পিকিউ মানে লম্বের দৈর্ঘ্য, পিকিউটা দেওয়া আছে, পিকিউ লম্ব এখানে কতটা লিখলে ভালো হয় লিখতে পারো, পিকিউ লম্বের দৈর্ঘ্য যেহেতু আগে বলে দিয়েছি তাহলে এখানে লিখতে পারো, না লিখতে, তাহলে পিকিউ সমান 2 সেমি দেওয়া আছে। ঠিক আছে, আমাদের বার করতে হবে এই প্রস্থের দৈর্ঘ্যটা। ঠিক আছে, এবার দেখো স্পষ্টতই যেটা এখানে আমরা জানি, এখানে সেজন্য স্পষ্টতই কথাটা লিখেছি, নাহলে অনেক লিখতে হবে, অনেক লেখার প্রয়োজন নেই তো, 2 নম্বর অঙ্ক এগুলো পড়ে। এখানে যখনই এই যে ছেদবিন্দু, আয়তক্ষেত্রের ছেদবিন্দু, দেখো এখানে এই যে আয়তক্ষেত্রটা আমরা কী বলেছি, সমান আয়তক্ষেত্র কর্ণ দুটো সমান দুভাগে ভাগ করে, তাই তো, মানে সমদ্বিখণ্ডিত করে পরস্পরকে। তখন এখান থেকে এপি থেকে পিসি যা দৈর্ঘ্য, আবার পিকিউ থেকে না, এপি আর পিসি পরস্পরের সমান। ঠিক আছে, আবার দেখো আয়তক্ষেত্রে যেমন কর্ণদ্বয় পরস্পরকে সমাধিকর্ণিত করে, আর আয়তক্ষেত্রে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য তো সমান। ঠিক আছে, দুটো কর্ণের দৈর্ঘ্য সমান, তাহলে এখান থেকে এইটুকু সমান, আবার এখান থেকে সমান, আবার এই এপি আর ডিপি সমান, তাই তো, যেহেতু এটার মান হতো 5 সেমি, এটার মান হতো 5 সেমি, তাহলে এখান থেকে যদি 5/2 হয়, এখান থেকে তার 5/2, তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হলো এপি আর ডি, এই ত্রিভুজটা কী তৈরি হলো, সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হলো। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তার শীর্ষবিন্দু থেকে ভূমির উপর, এটা ভূমির উপর যদি অঙ্কিত সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, মানে এই শীর্ষবিন্দু থেকে যে সমান দুটো বাহুর যে শীর্ষবিন্দু, ঠিক আছে, সেই শীর্ষবিন্দু থেকে যদি আমি ভূমির উপর লম্বটা নিই, তাহলে এই ভূমির উপর লম্বটা কী করে, যে ভূমিটাকে সমান দুভাগে ভাগ করে। ঠিক আছে, সমান দুভাগে ভাগ মানে সমাধিখণ্ডিত করে, তার মানে এইটুকু দৈর্ঘ্য সমান, এ কিউ আর কিউ ডি এই দৈর্ঘ্যটা সমান। ঠিক আছে, তাই সেই জন্য দৈর্ঘ্য সমান মানে যেটা মধ্যবিন্দু হয়, তখন তাই আমরা লিখেছি স্পষ্টতই কিউটা এডি এর মধ্যবিন্দু, অর্থাৎ এ কিউ সমান হাফ ইন্টু এডি। ঠিক আছে, এটাই তাহলে। এবং এপি কিউ একটি সমকোণী ত্রিভুজ, এপি কিউটা কি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে, এপি কিউটা যেহেতু লম্ব সমকোণী ত্রিভুজ হবে, যার অতিভুজের দৈর্ঘ্যটা কত হবে, এপিটা 5/2 সেমি, যদি বলে দেওয়া আছে এটা 5 সেমি। ঠিক আছে, এখানে লিখে দেবে যে, এখানে তোমরা ব্যাকেটে লিখে দিতে পারো যে কর্ণদ্বয় পরস্পরকে, যেহেতু আয়তক্ষেত্র কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করে, ব্যাস, সেই জন্য এটা তো 5/2 সমদ্বিখণ্ডিত করে বলেই তো এটা 5/2 হলো, সেই জন্য এটা লিখে দিতে পারো। এখন এপি কিউ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এপি কিউ এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার এটা বার করতে হবে, তো তার সেটা সমান কি, দেখো এইটা সমান এপি স্কোয়ার সমান, মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো, তাই সেখান থেকে আমরা কী পাবো, এপি স্কোয়ার সমান একিউ স্কোয়ার যেটা আমরা পাবো একিউ স্কোয়ার প্লাস পিকিউ স্কোয়ার, তাই তো, বা তাহলে সেখান থেকে আমরা কী পাচ্ছি, এরপরে এটা তাহলে আমাদের দরকার তো একিউ, তাহলে একিউ সমান কি এপি স্কোয়ার মাইনাস পি, তাহলে একিউ স্কোয়ার সমান ওটা ওদিকে চলে যাবে, তাহলে একিউ স্কোয়ার সমান তাহলে এপি স্কোয়ার মাইনাস পি কিউ, আর এপির মান জানি 5/2 হোল স্কোয়ার, আর এর মান 2 স্কোয়ার, তার সেখান থেকে আমরা যেটা পেয়ে যাবো 5/2 এপি করলে এটা বিয়োগ করলে চলে আসবে একিউ স্কোয়ার 9/4 বর্গ সেমি, তার মানে একিউ সমান 3/2 সেমি। ঠিক আছে, তাহলে একুর মানটা পেয়ে গেলাম। তাহলে এডির মানটা কত হবে, এডির মান হয়ে যাবে এর ডবল, তার 3/2 ইন্টু 2 হয়ে যাবে, তাহলে এডি সমান হয়ে যাবে 3 সেমি, তাই তো পেয়েছি। এডি সমান 2AQ, তো 2AQ, তাহলে একিউর সঙ্গে 2 গুণ করলে কত, 3 সেমি, তাহলে আমাদের প্রস্থের দৈর্ঘ্য কত পেয়ে যাব, 3 সেমি। বোঝা গেল, ওইটুকুটা করে নেবে। ঠিক আছে, এবারে 4 নাম্বার যেটা আছে দেখো, বলছি একটি বর্গক্ষেত্রে কর্ণদ্বয় ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেমি হলে বর্গক্ষেত্রটি প্রতিটি কর্ণদৈর্ঘ্য কত হবে। এটা ওই আঁকাটা ওই একই রকম, আয়তক্ষেত্র ছিল আগে, এবার বর্গক্ষেত্র। দেখো ছবিটা দেখে নাও, বুঝতে পারবে আঁকাটা ওই একই রকম হবে। ঠিক আছে, আগেরটা চেয়েছিল তোমার প্রতিটি বাহুর দৈর্ঘ্য বার করতে বলেছিল, মানে আয়তক্ষেত্রে প্রস্থ চেয়েছিল, এবারে বলছে কি কর্ণের দৈর্ঘ্য বার করো, মানে সেই কর্ণের মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে তো প্রতিটা বাহুর দৈর্ঘ্য তো সমান, তার মানে কর্ণের দৈর্ঘ্য বার করতে বললে মানে তার বাহুর দৈর্ঘ্যটাই বার করতে বলা। ঠিক আছে, দেখো কীভাবে বার করবো দেখে নাও। এখানে যেটা হবে, প্রথমে কী করা হয়েছে, যে ধরে নিচ্ছি এবিসির বর্গক্ষেত্রে কর্ণদ্বয় এসি ও বিডি এর ছেদবিন্দু পি থেকে তার যে কোনো বাহু আমরা এখানে ধরে নিচ্ছি এডি, যেখানে বাহু একটা এডি এর উপর
এডি এর উপর অঙ্কিত লম্ব হলো পিএম, ঠিক আছে। আর ধরি বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো এ সেমি, তার অর্থে বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণ দৈর্ঘ্য কত হবে, এর √2 সেমি হয়ে যাবে, এটা তো সূত্র। তাহলে স্পষ্টতই আগের মধ্যে দেখো, স্পষ্টতই আর বেশি বিস্তারিত বলছি না, স্পষ্টতই এম এডি এর মধ্যবিন্দু হবে, তাই তো হবে। যেহেতু এই দুটো বাহু সমান, আগে যেমন বললো এই দুটো বাহু সমান হবে, তাই তো। বর্গক্ষেত্রের ক্ষেত্রেও তাই, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয় আর কর্ণদ্বয় পরস্পরকে সমাদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, তাই হয়। সেই জন্য এই দুটো দৈর্ঘ্য সমান, সমাদ্বিবাহু ত্রিভুজ, তারা সমাদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু যে দুটো বাহু সমান বাহু দেওয়া যে শীর্ষবিন্দু থেকে অঙ্কিত ভূমিরূপে অঙ্কিত লম্বটা কী হয়, তোমার ভূমিকে সমান ভাগে ভাগ করে, তাই এটা হয়ে যায় মধ্যবিন্দু। তাই এম এডি এর মধ্যবিন্দু, তাই অতএব কী হয়ে যায়, এম সমান এর হাফ, তাই তো, এর হাফ হয়, হাফ এডি। তার মানে সেখান থেকে কী পাচ্ছি, এডি মানে এডি কোনটা, এডি, আচ্ছা এখানে এডি সমান এডিটা বর্গক্ষেত্রের প্রতি, হ্যাঁ এডিটা তো সেমি ধরেছি, মানে বর্গক্ষেত্রে বা বাহু দৈর্ঘ্য ধরেছি সেমি, তাহলে এ/2 সেমি হয়ে গেল, ঠিক আছে, ব্যাস। তাহলে এমটা পেয়ে গেলাম। এবার দেখো এবং আরটা কী পাচ্ছি, স্পষ্টতই আরটা দেখতে পাচ্ছি যে এপিএম একটি সমকোণী ত্রিভুজ হবে, তাই তো, যেটি লম্ব হয়, সমকোণী ত্রিভুজ যার লম্বের দৈর্ঘ্য কোনটা, লম্বের দৈর্ঘ্য মানে যে এইটা লম্বের দৈর্ঘ্যটা দেওয়া আছে, পিএমটা দেওয়া আছে 2√2 সেমি, 2√2 সেমি এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখন এপিএম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার দরকার হচ্ছে এইটা, ঠিক আছে, মানে কর্ণ দৈর্ঘ্যটা যদি পার করতে হবে এই এপির মানটা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী জানি যে এপি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেখান থেকে এপি স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার, এটা অতিভুজ আর এটা লম্ব, এটা ভূমি, তাই তো, তাই সেটাই। তাহলে এপি এম এর দেওয়া আছে, এম সমান করে দেওয়া আছে a/2 আর পিএম দেওয়া আছে দেখো 2√2, আর সেটা মান বসালে কী আসবে দেখো, এপি স্কোয়ার সমান পেয়ে গেলাম a²/4 প্লাস 8 এত বর্গ সেমি, তাই তো, এপি স্কোয়ার সমান। তার মানে এপি সমান কী পাচ্ছি, এপি সমান যেটা আমরা পাবো √ওভার এটা সেমি, ঠিক আছে। যদি আমরা ধনাত্মক মানটা তো নিতে হবে, যেহেতু বাহু দৈর্ঘ্য তো ধনাত্মক হয়, তাই ধনাত্মক মানটা নেবো, ওটাই হয়ে গেল, ঠিক আছে, ব্যাস। তার শর্তানুসারে দেখো, শর্তানুসারে কী দেওয়া আছে, শর্তানুসারে দেওয়া নেই, দেখো শর্ত অনুসারে এটাই হবে, দেখো এপি বা বাহুর দৈর্ঘ্য যেটা, বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে তার কর্ণের দৈর্ঘ্য, আমাদের ভালো করে লক্ষ্য করো, এপিটা হচ্ছে, ছবিটা দেখলে বুঝতে পারবে, দেখো এপিটা হচ্ছে তো কর্ণের হাফ, ওই কর্ণের দৈর্ঘ্যের হাফ, তাই তো, কর্ণের দৈর্ঘ্যের হাফ করলে তার কর্ণের দৈর্ঘ্য তো আমরা পেয়ে গেছি এখান থেকে, কী জানি a√2, তার হাফ হচ্ছে a√2/2, a√2/2 সমান, তাহলে ওইটা হয়ে যাবে √2 এটা এই হাফ দৈর্ঘ্যটা, তাই তো, তাই এখানে সেটাই করা হয়েছে, দেখো √2 এই যে এপিটা এটা সমান কত, কর্ণের দৈর্ঘ্য তো হাফ, তাহলে a√2/2, এখান থেকে আমরা এর মানটা পাবো, ঠিক আছে। এখানে দেখো এর মানটা আমরা পেয়ে যাচ্ছি, এটা সমান এটা হয়ে গেল, তাহলে a²/4 সমান 8, মানে a² সমান 32, মানে a সমান √32, ঠিক আছে। তাহলে 4√2, তাহলে এ সমান হয়ে গেল 4√2। তাহলে বর্গক্ষেত্রটি প্রতিটি বাহু দৈর্ঘ্য কত হবে, তাহলে প্রতিটি বাহু দৈর্ঘ্য হয়ে যাবে 4√2 × 2, তাই তো, প্রতিটি কর্ণের দৈর্ঘ্য, বাহু না, কর্ণের দৈর্ঘ্য কত, বাহু দৈর্ঘ্য √2, তাহলে কর্ণের দৈর্ঘ্য 4√2 × 2 সেমি, তখন হয়ে গেল 8 সেমি। বুঝতে পেরেছ, আশা করি বুঝতে পেরেছ, ঠিক আছে। দেখতে বড় মনে হলেও, যেহেতু আমি বোঝাচ্ছি তোমাদের, সেজন্য ভালো করে খুঁটিয়ে লিখে বোঝানো হচ্ছে, দেখতে বড় হলেও যখন যদি এটা ভালো করে বুঝে যাও তাহলে কিন্তু তাড়াতাড়ি করে নিতে পারবে, ঠিক আছে, ব্যাস। তার পরবর্তী অঙ্কটা দেখো, আমি এখানে মানে যতটা সম্ভব কম লেখা যায় সেইটা কেন, এখানে অনেক কিছু লিখতে, অনেক কিছু কারণ তো আমরা এখানে লিখিনি, তাই না, উপরে যে এম সমান এডি হলো, যেগুলো আমরা মুখে বলে দিলাম, সেই জন্য যত সম্ভব কম লিখে করা যায় সেইটা প্রসেসটা তোমাদের বলে দেওয়া হলো এখানে, ঠিক আছে, ব্যাস। এবার পরবর্তী অঙ্কটা দেখো, পরবর্তী অঙ্কটা যেটা বলেছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 34 সেমি, ক্ষেত্রফল 60 বর্গ সেমি, আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত হবে, দেখো কীভাবে করবো, কীভাবে করা আছে দেখে নাম, যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ধরে নেওয়া হচ্ছে a সেমি, প্রস্থ b সেমি, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে 2 × a + b সেমি, ক্ষেত্রফল কত হবে ab বর্গ সেমি, আর প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত হবে √a² + b² সেমি, তাই তো, এটা সূত্র অনুযায়ী সব বসে যাচ্ছে। এই প্রশ্নানুসারে কত হবে, কর্ণের দৈর্ঘ্য তো মানে পরিসীমাটা বলে দেওয়া আছে, তাই 2 × a + b সমান 34 আর ab সমান 60, ঠিক আছে। তাহলে a + b পেয়ে গেলাম 17 আর abটা 60, সেখান থেকে দেখো a² + b² কী পাবো, তাহলে আমরা জানি a² + b² সমান কি a + b² - 2ab, তাই তো, তাহলে a + b মান দেওয়া আছে, ab মান দেওয়া আছে, সেখানে মানগুলো বসিয়ে দিলাম, বসিয়ে দিলে কত পেয়ে যাচ্ছে দেখো
289 মাইনাস 120 তখন হয়ে যাচ্ছে 169। তাহলে কী পাচ্ছি দেখো, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান রুট ওভার 169 মানে কত 13। তাহলে পেয়ে গেলাম দেখো কর্ণের দৈর্ঘ্য যেটা হয়ে গেল 13 সেমি। তাহলে অর্থাৎ বড় আয়তক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 13 সেমি। বুঝে গেল? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। ঠিক আছে, আর যদি কোথাও বুঝতে না পারো তাহলে কমেন্ট করো। কমেন্ট করলে সেই জায়গা মানে সেইটুকু জায়গা তুলে কমেন্ট করো যে এই অঙ্কটা এই জায়গাটা, তাহলে সেটা আমরা বলে দেবো। যদি তোমাদের ভিডিওটা ভালো থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো আর শেয়ার করো বন্ধু যাদের প্রয়োজন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে নিও। আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে শুভেচ্ছা জানাই এবং স্বাগত জানাই। তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো।